আমি একবার দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে স্কাইপে রয়েছেন, একদম ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি থেকে। দীপাঞ্জন দা, দিল্লির আবহাওয়া কেমন? দিল্লির মানুষজন হাসছে এই তদন্তভারের পর দিল্লির আবহাওয়া কেমন? আমি ঘটনাচক্রে কিছু পুরনো কলিগ টলিগদের সঙ্গে ছিলাম, তারা এই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী 2 ঘন্টা ধরে নেওয়ার এই গল্পটা শুনে সবাই খুব হাসছে। যে আমি একটা লজিক বুঝতে পারছি না, ইটস ভেরি ক্লিয়ার। এই একজন আছেন না তৃণমূলের মুখপাত্র, উনি যদি একটু বোঝাতে পারেন যে 2 ঘন্টার মধ্যে ধরে দেওয়া হলো, তার মানে একটা টাইম ফ্রেম বলে দেওয়া হচ্ছে যে এই সময় খবর পেলাম, তার 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা আছে। কারেক্ট? তাই যদি হয়, এনআইএ কিন্তু 29শে মার্চ লুকআউট নোটিশটা জারি করা হয়েছিল, এবং সেটা এই যে লুকআউটটা আপনারা দেখাচ্ছেন, এটা ভারতবর্ষের প্রতি গোটা ডিপার্টমেন্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে গেছে। তাহলে 2 ঘন্টার গল্পটা কি? মানে 29শে মার্চ থেকে ওই গ্রেপ্তার হওয়ার আগে অব্দি ঘুমিয়েছিল, হঠাৎ ঘুম ভেঙে উঠলো, উঠে দেখলো একটা লুকআউট নোটিশ, 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করলো। এটা কি সত্যি? আমি এটা জানতে চাই। আমি তো বাচ্চা মেয়ে নই, যথেষ্ট বয়স হয়েছে, তো আমিও মৃত্যুঞ্জয় বাবুর কাছ থেকে জানতে চাই এই 2 ঘন্টার গল্পটা কি। এটা যদি একটু বলেন, আমি আগে আর একটু বলতে পারি। 2 ঘন্টা তো এটা আপনিও মানবেন, খবর পেলাম 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হলো একটা অপারেশনের টাইমিং। ধরো যেই কি করে যখন দিঘাতে গেল সেই অপারেশনের টাইমিংটা, সেই টাইমিংটা বলেছেন। এখানে টোটাল আপনি কবে থেকে লুকআউট নোটিশ জারি হয়েছে, কতদিন ধরে অপারেশন, আপনি দীপাঞ্জন বাবু আপনি বলুন। এনআইএ আজকে যে বিবৃতি দিল, দীপাঞ্জন বাবু আপনার কাছে, আপনি আমায় প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, আপনার কাছেও আমার একটা প্রশ্ন, একটু ধৈর্য ধরে আপনার কাছেও আমার প্রশ্ন, আপনিও পারলে উত্তর দেবেন। আজকে যে ভারতীয় জনতা পার্টি, আমি ভারতীয় জনতা পার্টির নই, তার মুখপাত্র আছে। শুনুন আমি একটু বলে নি। ব্যাপারটা হচ্ছে মৃত্যুঞ্জয় বাবু, মেয়েটির সাথী যদি বাচ্চা মেয়ে হয়, আমার 35 বছর সার্ভিস হয়েছে স্পেশাল এজেন্সি এনএসজিতে, আপনার ভালো লাগুক বা না লাগুক, অধিকাংশ, এটা আপনাই বলে বলছি, অধিকাংশ লোকের এই এনআইএ কে ক্রিটিসাইজ করছে, তাদের দৌড় হচ্ছে ইউটিউব অথবা গুগল, এর বাইরে কিন্তু নয়। জীবনে কোনো এনএসজি বা এনআইএ এর অফিসারের সঙ্গে কথা বলেন। তো প্রবলেমটা হচ্ছে আপনারা সিস্টেমটাই জানেন না। আপনি যদি সিস্টেমটা জানতেন তাহলে বলতেন না। লুকআউট নোটিশ যদি 29শে মার্চ ডিক্লেয়ার হয়ে থাকে, সিস্টেমের কথা বলছি, আমি শুধু বাংলার কথা বলছি, আইন অনুযায়ী ডাইরেক্টর জেনারেল অফিস থেকে প্রতিটা ডিস্ট্রিক্ট এসপি, ক্যালকাটা পুলিশের প্রতিটা ডিসিপির কাছে যাবে সেই ছবি, এবং সেটা একদম পার্কোলেট ডাউন হয়ে লাস্ট বিট কনস্টেবলের অবধি যাবে। এবং আপনার যদি অভিজ্ঞতা না থাকে শুনে নিন, বিট কনস্টেবল তার নিজের বিট যে এরিয়া, হতে পারে 2 কিলোমিটার 3 কিলোমিটার, প্রতি কটা হোটেলে, এটা ভারতবর্ষে ম্যান্ডেটারি, প্রতি কটা হোটেলে রাত 9টার সময় সেই সংশ্লিষ্ট যে বিট কনস্টেবল এসে সেখানে রেজিস্টার চেক করে। সে আধার কার্ড, প্রতি কটা হোটেলে গেলে আপনাকে আধার কার্ডে দিতে হবে, সে আধার কার্ড চেক করে। সেগুলো কি হয়েছে? হলে কিন্তু 29শে মার্চের অনেক আগে ধরা পড়ে যেত, কারণ এই লুকআউট নোটিশে সম্ভাব্য কি কি ছদ্মবেশ নিতে পারে সেটাও রয়েছে। কিন্তু এখানে 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 আমি আপনাকে একটু থামাবো, আমি একটু থামাবো। প্লিজ আমার কাছে আপনার প্লিজ একটা প্রশ্ন, যে এনআইএ আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যে বলেছে যে আমাদের ধন্যবাদ জানিয়েছে বা একসাথে যে অপারেশন করেছে, সেটা এই আজকে যখন অন্য রাজনৈতিক দল বা আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে এই সাফল্যের মানে জন্য আপনি যদি বলেন যে এতদিন কেন হলো না, ওটা ধন্যবাদ কেন জানিয়েছে জানেন? ধন্যবাদ কেন জানিয়েছে জানেন? যাতে ওই ভূপতিনগরের মতো এনআইএ অফিসারদের বিরুদ্ধে 354 ধারাটা লাগায়নি, সেই জন্য। আমার একটা প্রশ্ন আছে, আপনাকেই প্রশ্ন আছে। আপনি ঠিক বলেছেন 29 তারিখ অবধি কি করছিল, 29 তারিখ থেকে যখন এই লুকআউট নোটিশ জারি করা হয় তারা কি হাত গুটিয়ে বসেছিল? কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, এই সাজিব, মুসাফির সাজিব যে আইডিটা প্লান্ট করে, এবং আব্দুল তাহা, আমি মুসাফির সাজিবের কথায় আসি, কিভাবে কলকাতায় ঢুকলাম এর রুট ম্যাপটা আপনাকে বলি, কি কি ট্রান্সপোর্ট ইউজ করেছিল। সাজিব ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন বিএমটিসির একটি বাস নিয়ে গোরাগুন্টা পেলা অবধি পৌঁছলো। তারপর সেখান থেকে স্টেট রান বাস নিল, স্টেট রান বাস মানে সরকারি বাস নিয়ে তুমকুর পৌঁছলো। সেখান থেকে আবার বাস চেঞ্জ করলো, কালবুর্গিতে পৌঁছলো। সেখান থেকে বল্লারি হয়ে কালবুর্গিতে পৌঁছলো। সেখান থেকে নেল্লোর পৌঁছলো আন্ধ্রপ্রদেশে। সেই আন্ধ্রা থেকে গেল ওড়িশা, ওড়িশা থেকে এলো কলকাতা। আমার প্রশ্ন হচ্ছে
তাহলে ব্যাঙ্গালোরে একটা ব্লাস্ট হচ্ছে, ব্যাঙ্গালোর ব্লাস্টের পর অবভিয়াসলি সেখানে হাই রেড অ্যালার্ট থাকবে, আমি যতটুকু বুঝি দীপাঞ্জন দা হাই রেড অ্যালার্ট থাকবে, সেখানে ইন্টেলিজেন্স এজেন্সি সক্রিয় থাকবে ব্লাস্টের পরপরই, কারণ তখন তারা অ্যাবসকন্ডিং, ছবি রয়েছে। তাহলে ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন বিএমটিসি নিয়ে বাস থেকে সে গোরগুন্টাপেল্লা পৌঁছলো, সেখান থেকে আবার স্টেট বাস নিয়ে তুমকুর পৌঁছলো, আবার স্টেট বাস নিয়ে কালাবুর্গি পৌঁছলো বাল্লারি হয়ে। ব্যাঙ্গালোর প্রশাসন কি করছিল? না, এবার তাহলে গুড কোশ্চেন, এই কোশ্চেনটা আমি পদ্ধতিটাকে বিশ্লেষণ করি। প্রশাসন বা পুলিশ কোথায় ট্র্যাক ডাউন করে? ওই যেটা বললাম, যেখানে আপনি রাত্রে থাকছেন, যেখানে হোটেলে, এক একটা বাস স্ট্যান্ডে যদি 5000 লোক যায়, ইটস নট পসিবল কে কেউ নিজের আধার কার্ডটা গলায় ঝুলিয়ে তো যায় না। একদম সিপাহি যদি ওখানে দাঁড়িয়েও থাকে বা 10টা লোকও দাঁড়িয়ে থাকে, সে ল অ্যান্ড অর্ডার দেখছে। এটা চেকিংটা হয় হোটেলগুলো। যার জন্য আপনাদের যাদের অভিজ্ঞতা আছে জানবেন, ভারতবর্ষের যে কোনো হোটেল, 5 স্টার হোক আর 1 স্টার হোক, চাहे ওয়ো রুম হোক, যাই হোক, আপনি রিসেপশনের আগে যেতে পারবেন না যতক্ষণ আপনি আধার কার্ডের কপি জমা না দিচ্ছেন। এবং এটা এই আধার কার্ডগুলো এভরিডে চেক হয়, আর এটা এভরিডে চেক হয়। এটা নিয়ম যে লোকাল বুথ কনস্টেবল সে প্রতিটা হোটেলে, আজকের গেস্ট লিস্ট, আমি দিল্লিতে এসেছি যেখানে থেকেছি, আমাকে আধার কার্ড বিনা ঢুকতে দেয়নি। নাও ব্যাপারটা হচ্ছে, এটা যে চেক করে কনস্টেবলরা, তাকে এখন বাংলায় তোলা তুলতে পাঠানো হচ্ছে। সে তোলা তুলবে, গরু কয়লার গাড়ি পাস করাবে, বড় সাহেবদের খিদমত গাড়ি করবে না, সে তার নিজের কাজ করবে। এটা আমি কিন্তু বহুবার বলেছি যে বাংলা যে পুলিশ সিস্টেম সেটাকে শেষ করে দিয়েছে।